হ্যালো স্টুডেন্ট, আজকে ভিডিও টপিক্স হচ্ছে কি স্থিতিবিদ্যা এবং বায়ুমণ্ডলীয় চাপ, হাইড্রোস্ট্যাটিক্স আর অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেমিস্টার 2 এর ক্লাস 11। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, একদম খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা খুব সহজ, আশা করি একবারে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে কি আমাদের চ্যাপ্টারের শুরুতে যেটা পাবো সেটা হচ্ছে ঘনত্ব। সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে ঘনত্ব। চ্যাপ্টার শুরুতে আমরা পাচ্ছি কি ঘনত্ব। পদার্থের ঘনত্ব বলতে আমরা কোনটা বুঝি না, কোনো পদার্থের একক আয়তনে যে ভর থাকে সেটাকে বলা হচ্ছে পদার্থের ঘনত্ব। এটা হচ্ছে সংজ্ঞাটা। আমরা মনে করি যে ভি আয়তনে কোনো পদার্থের ভর হচ্ছে এম। ভি আয়তনে কোনো পদার্থের ভর হচ্ছে কত? এম। তাহলে আমরা যদি একক আয়তন যদি নেওয়া হয় তাহলে একক আয়তনের ক্ষেত্রে আমরা কত পাবো? এম বাই ভি। এরপরে সংজ্ঞাটাতে আমি কি বললাম না, একক আয়তন পদার্থের যেটা ভর সেটাই তো পদার্থের ঘনত্ব। তাহলে ঘনত্বকে যদি আমরা ডি দিয়ে নোট করি তাহলে ঘনত্ব ডি সমান হচ্ছে কত? এম বাই ভি। এটা হচ্ছে ঘনত্ব ডি সমান। বোঝা গেল? তাহলে ঘনত্ব সমান আমরা কি পাচ্ছি? ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। আমরা যদি এককের কথা যদি হিসাব করি, একক, তাহলে কি পাওয়া উচিত? যদি সিজিএস হিসাব করি তাহলে উপর আছে ভর আর নিচে হচ্ছে কি আয়তন, অর্থাৎ গ্রাম পার সিসি। আর যদি এসআই আমরা যদি হিসাব করি তাহলে সেটা হচ্ছে কি কেজি পার মিটার কিউব। হয়ে গেছে। আমরা যদি মাত্রা হিসাব করি তাহলে মাত্রাটা আমরা কি পাবো না, উপর হচ্ছে ভরের মাত্রা আর নিচে হচ্ছে কি আমাদের আয়তনের মাত্রা। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, নিচে হচ্ছে এল কিউব। আমরা কি লিখবো? এম এল টু দি পাওয়ার -3। ক্লিয়ার? এই হচ্ছে ঘনত্ব। ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হয়েছে। দেখো, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনটা? সংজ্ঞাটা প্রথম বলি যে কোনো পদার্থের ভর সময়ায়তন জলের ভরের তুলনায় যতগুণ ভারী। কোনো পদার্থের ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সময়ায়তন জলের ভরের তুলনায় যতগুণ ভারী, সেই সংখ্যাটিকে আমরা বলি কি আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমরা যদি পদার্থের যদি ভি আয়তন যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি লিখব? আপেক্ষিক গুরুত্ব সমান ভি আয়তন পদার্থের ভর, পদার্থের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তন জলের ভর। এই যে অনুপাতটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব। বোঝা গেছে? এরপর আমরা যদি হিসাব করি যে যদি সিজিএস পদ্ধতিতে যদি আমি হিসাব করি তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কি লিখব? এটা হচ্ছে 1 সিসি পদার্থের ভর, 1 সিসি পদার্থের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সিসি জলের ভর, জলের ভর। তাই তো? তাহলে 1 সিসি পদার্থের ভর মানে কি একক আয়তন পদার্থের ভর, আর একক আয়তন পদার্থের যেটা ভর সেটাই তো পদার্থের ঘনত্ব। তাহলে সেটাকে যদি আমরা ডি দিয়ে ডিনোট করি বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সিসি জলের যেটা ভর অর্থাৎ জলের যেটা ঘনত্ব সেটা আমরা কত জানি না 1। তাহলে ডিভাইডেড বাই 1 সমান আমরা কত পাচ্ছি? ডি। এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে এখান থেকে দেখো একটা নতুন জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে কোনটা? যে সিজিএস পদ্ধতিতে যেটা ঘনত্ব সেটা হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব। হয়ে গেছে? সিজিএস পদ্ধতিতে যেটা ঘনত্ব সেটা হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ যদি আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি যে পারদের ঘনত্ব হচ্ছে কত? পারদের ঘনত্ব এটা সবাই জানি আমরা 13.6 গ্রাম পার সিসি। তাহলে পারদের আপেক্ষিক গুরুত্ব আমরা কত লিখব? এটা সমান হচ্ছে কত? 13.6। কারণ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা অনুপাত, তার কোনো আমরা একক পাবো না। তাহলে পারদের যেটা ঘনত্ব সিজিএস পদ্ধতিতে সেটাই হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব।
অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের সঙ্গে সমান হয়। বুঝতে পারছো? চাপ হয়েছে। দেখো চাপ হচ্ছে কোনটা না কোনো তলের উপর একক ক্ষেত্রফলের লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, কোনো তলের উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে আমরা যদি এ ক্ষেত্রফল যদি কল্পনা করি আর প্রযুক্ত বল হচ্ছে কত এফ, তাহলে এ ক্ষেত্রফলের প্রযুক্ত বল হচ্ছে এফ, একক ক্ষেত্রফলে আমরা কত পাবো এফ বাই এ। এই এফ বাই এ যেটা সেটা হচ্ছে আমাদের চাপের রাশিমালা। চাপ মানে অর্থাৎ কি প্রেসার, প্রেসারকে যদি আমরা পি ডিনোট করি তাহলে পি সমান হচ্ছে কত এফ বাই এ, চাপের রাশিমালা হয়ে গেল। এরপর যদি আমরা এর এককের কথা ভাবি তাহলে একক আমরা কি লিখব না সিজিএস পদ্ধতিতে বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে বলের একক আমরা কি জানি ডাইন পার সেমি স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে বলের একক ওই চাপের একক হচ্ছে কি ডাইন পার সেমি স্কোয়ার। যদি আমরা এসআই পদ্ধতিতে লিখি তাহলে আমরা কি লিখব না নিউটন পার মিটার স্কোয়ার হয়েছে। আচ্ছা এরপর মাত্রা আমরা কি পাবো না বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে বলের মাত্রা হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, অর্থাৎ কত পাচ্ছি আমরা না এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা বুঝা গেছে। দেখো এই যে মাত্রা যেটা পাওয়া গেল বা রাশিমালাটা যেটা পাওয়া গেল, আগের চ্যাপ্টার আমরা আলোচনা করেছি একটা, যদি তোমাদের মনে থাকে যে পীড়নের যেটা একক সেটা চাপের এককের সাথে অভিন্ন, আর পীড়নের যেটা মাত্রা সেটা হচ্ছে চাপের মাত্রার সাথে অভিন্ন, হয়ে গেছে। যদি আগের ভিডিও যদি তোমাদের যদি না দেখা থাকে তাহলে আমি এই ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখন ভালো করে দেখে নেবে একবার, হয়ে গেছে। তাহলে চাপের একক কার এককের সাথে অভিন্ন, পীড়নের এককের সাথে অভিন্ন, এবং চাপের যেটা মাত্রা সেটা পীড়নের মাত্রার সাথে অভিন্ন আমরা পাবো স্বাভাবিকভাবেই, বুঝে গেছে। এরপর হচ্ছে আমাদের ঘাত। দেখো ঘাত এটা কার অপর নাম না বলের হচ্ছে অপর নাম, বলের অপর নাম হচ্ছে ঘাত, যেটা বল সেটাই হচ্ছে ঘাত। আমরা যদি সরাসরি যদি কোনো একটা বল প্রয়োগ করি সেটাকে আমরা বল বলবো, সেটাকে আমরা ঘাত বলবো না। কিন্তু জলের পাইপ দিয়ে যদি জল দিয়ে যদি আঘাত করা হয় তখন সেটাকে আমরা বলবো ঘাত। অর্থাৎ তল কর্তৃক যে প্রযুক্ত বল ক্রিয়া করে সেটাকে বলা হচ্ছে ঘাত। তল কর্তৃক প্রযুক্ত বলকে বলা হচ্ছে কি ঘাত। তাহলে বল এবং ঘাত দুটো হচ্ছে সেম জিনিস, সিমিলার জিনিস, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে বলটা প্রয়োগ করি তখন সেটাকে আমরা বল বলছি, আর যদি তল কর্তৃক যদি বলটা প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি ঘাত। বুঝতে পারছ? তাহলে বলের যেটা একক সেটা হচ্ছে ঘাতের একক, বলের যেটা মাত্রা সেটা হচ্ছে ঘাতের মাত্রা। আমাদের টপিকটা হচ্ছে কি তলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ আমরা কিভাবে নির্ণয় করব। দেখো একটা পাত্র নিচ্ছি আমরা, এই পাত্রটা রো ঘনত্ব বিশিষ্ট তল দ্বারা পূর্ণ করা আছে। ঠিক আছে, পাত্রটাতে কি আছে রো ঘনত্ব তল দিয়ে পূর্ণ করেছি। আমরা উপরতল থেকে এইচ গভীরতা এখানে ও একটা বিন্দু নিচ্ছি, এইচ গভীরতা একটা বিন্দু নেওয়া হয়েছে, আর ও বিন্দু কেন্দ্র করে একটা ক্যাপিটাল এ ক্ষেত্রফল এখানে আমরা লিখছি, যার ক্ষেত্রফল হচ্ছে কত এ। তাহলে আমরা এ ক্ষেত্রফল এবং এইচ উচ্চতা বিশিষ্ট একটা তল স্তম্ভ একটা আমরা পাবো, হয়ে গেছে। তাহলে এই যে তলটা যেটা আছে এই তলের উপর প্রযুক্ত বল এফ সমান আমরা কি লিখব তরল স্তম্ভের ওজন। এই তল স্তম্ভের যেটা ওজন সেটা হচ্ছে এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে তল স্তম্ভের ওজন মানে কি তল স্তম্ভের ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে তল স্তম্ভের আয়তন হচ্ছে কত না এ এইচ, যদি উচ্চতাটা যদি আমরা এইচ ধরি, তল স্তম্ভের উচ্চতা হচ্ছে কত এইচ, আর এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে তল স্তম্ভের আয়তন হচ্ছে এইচ, তার সাথে যদি আমরা ঘনত্ব রো যদি গুণ করি তাহলে আমরা কি পাবো তল স্তম্ভের ভর পাবো। এই ভর ইন্টু জি যদি গুণ করা হয় তাহলে আমাদের কি হয়ে গেল তল স্তম্ভের ওজন।
এরপর চাপ পি সমান আমরা কি জানি না এফ বাই এ, অর্থাৎ এ এইচ রো জি ডিভাইডেড বাই এ সমান হচ্ছে কত এইচ রো জি। এটা হচ্ছে আমাদের পি সমান। তাহলে চাপ পি সমান আমরা কি পাচ্ছি এইচ রো জি। তাহলে তলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কার উপর নির্ভর করে? তলের গভীরতা, তলের ঘনত্ব, এই দুটোর উপর নির্ভর করে। জি তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কোনো একটা নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে, বুঝা গেছে? তাহলে গভীরতায় যত বৃদ্ধি পাবে চাপও তত বৃদ্ধি পাবে। এরপর এইখান থেকে একটা জিনিস আমরা পাই যে তলের অনুভূমিক তলে কোনো একটা যদি তল আমরা কল্পনা করি, অনুভূমিকভাবে যদি কোনো একটা তল কল্পনা করা হয়, তাহলে প্রত্যেকটা বিন্দুতে চাপটা আমাদের একই পাই আমরা। দেখো কোয়েশ্চেন হচ্ছে কি, পাত্রের পার্শ্বদেশে ছিদ্রের মধ্য দিয়ে নির্গত তলের বেগ নির্ণয় করো। তাহলে বেগটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা একটা পাত্র নিচ্ছি, পাত্রের পার্শ্বদেশে একটা আমাদের একটা ছিদ্র আছে, এইভাবে ছিদ্র আছে। তাহলে ছিদ্রের মধ্য দিয়ে এইভাবে ছিদ্রটা আছে, এই ছিদ্রের মধ্য দিয়ে তলটা নির্গত হচ্ছে। এরপর হচ্ছে কি দেখো এদূর পর্যন্ত তল পূর্ণ করা আছে, ঠিক আছে? এই ছিদ্র থেকে তলের উপরতল উচ্চতা হচ্ছে এইচ, উপরতল উচ্চতা হচ্ছে কত এইচ। তাহলে ছিদ্রমুখ দিয়ে তলটা যখন নির্গত হয়, তাহলে তলকে বের করার জন্য কৃতকার্য, তরলকে বের করার জন্য কৃতকার্য সমান আমরা কি লিখব? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, বুঝতে পারছো? আচ্ছা, এরপর বল সমান আমরা কি জানি না চাপ ইন্টু ক্ষেত্রফল ইন্টু সরণ। এরপরে ক্ষেত্রফল ইন্টু সরণ, এই তরলটা ধীরে ধীরে এইখানে এসে বেরোচ্ছে। তো তাহলে উচ্চতা যেটা সেটা হচ্ছে কত এইচ, আর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল ইন্টু সরণ সমান আমরা কি পাবো? আয়তন পাবো। তাহলে এটা সমান আমরা কি লিখব? চাপ ইন্টু আয়তন। আচ্ছা, এরপর যদি আমরা একক আয়তন তলের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা কৃতকার্য সমান কি লিখব? কৃতকার্য এটা সমান হচ্ছে কি চাপ। তাহলে একক আয়তন তলের যেটা শক্তিটা যেটা বা কৃতকার্যটা যেটা, সেটা কার সাথে সমান বা কী আকারে থাকে? সেটা গতিশক্তি আকার পাবো। তাহলে গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। যদি একক আয়তন পদার্থের ক্ষেত্রে হিসাব করি, তাহলে একক আয়তন তলের যেটা ভর সেটা কার সাথে সমান? ঘনত্বের সাথে সমান। তাহলে এখান থেকে লেখা যায় হাফ রো ভি স্কোয়ার, এইটা সমান হচ্ছে এইচ রো জি চাপ। তাহলে রো রো ক্যান্সেল হয়ে গেল, ভি সমান হচ্ছে কত রুট অফ 2gh। এটা হচ্ছে নির্গত তলের বেগ, বুঝতে পারছো? দেখো নেক্সট কি জিনিস হচ্ছে আমাদের, যে স্থির তলের মুক্ত তল সর্বদা অনুভূমিক হয়। তলের আমরা যেমন পুকুরের ক্ষেত্রে আমরা হিসাব করি, পুকুরের প্রত্যেকটা পুকুরের নিশ্চয় তো কখনোই আর অনুভূমিক থাকে নাই। পুকুরটা এরকম উঁচু নিচু থাকতে পারে, এভাবে কার্ভ থাকতে পারে, বিভিন্ন আকার থাকে, কিন্তু তলে যে উপর তলটা যেটা সেটা সবসময় কী পায় না অনুভূমিক পাই আমরা, বুঝা গেছে? তাহলে সেটা আমরা কীভাবে প্রমাণ করব? দেখো একটা পাত্র নিচ্ছি আমরা, এইভাবে আছে। আমরা প্রথম মনে করছি যে উপরতলটা এইভাবে আছে, আর এটা হচ্ছে অনুভূমিক তল, নিচের তলটা এটা। এরপর আমরা জানি সমান উচ্চতা বা সমান গভীরতায় চাপটা আমরা একই পাই। এরপর এই উচ্চতাটা মনে করছি আমরা H1, আর এই যে উচ্চতা সেটা হচ্ছে H2। একটা হচ্ছে H1, একটা হচ্ছে H2। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে এ বিন্দুতে চাপ আমরা কত লিখব? H1 রো জি, ঘনত্বটা তো কি। আর বি বিন্দুতে যেটা চাপ সেটা কত লিখব? H2 রো জি। আমি চাপের যে রাশিমালা তখনই আমি বললাম, কি বললাম এখানে, যে যদি তলটা যদি অনুভূমিক থাকে তাহলে প্রত্যেকটা বিন্দুতে চাপটা সমান পাবো। তাহলে সেক্ষেত্রে H1 রো জি সমান হচ্ছে কত? H2 রো জি। অর্থাৎ রোজি রোজি যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে H1 সমান হচ্ছে কত? H2। H1 সমান হচ্ছে কত? H2। তাহলে এই উচ্চতা এবং এই উচ্চতা আমরা কী পাবো? সর্বদা একই পাবো, বুঝতে পারছো? তাহলে তলের অনুভূমিক তল সর্বদা অনুভূমিক হয়।
তরলের উচ্চতা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা একটা ইউনল লিখছি, একটা ইউনল আমরা লিখছি একটা। এই ইউনলের মধ্যে আমরা কি করছি, দুটা ভিন্ন ঘনত্বের তরল এখানে প্রবেশ করাচ্ছি। তাহলে প্রথমে যে তরলটা প্রবেশ করানো হয়েছে তার লেভেল হচ্ছে এটা অনুভূমিক থাকবে। এই তরলের ঘনত্ব হচ্ছে ρ1। তাহলে প্রথম আমরা কী করছি, ρ1 ঘনত্বের তরল এটাতে ঢালা হয়েছে। আচ্ছা, অন্য একটা তরল না মিশে সেরকম কোনো একটা ρ2 ঘনত্বের কোনো একটা তরল যখন এটার মধ্যে দিয়ে আমরা ঢালবো তখন লেভেলটা কিছুটা নিচে আসবে আর এই লেভেলটা কিছুটা উপর উঠবে। আমরা এইখানে যদি একটা তল যদি কল্পনা করি, আর এই যে গভীরতা সেটা মনে করছি আমরা H2, আর এই যে উচ্চতা যেটা উঠেছে সেটা মনে করছি H1, বুঝছে? আচ্ছা, এইখানে চাপটা তো আমরা একই পাবো, আর এইখানে যে ঘনত্বের তরল আছে সেটা হচ্ছে কত, ρ1, এবং এইখানে যে ঘনত্বের তরল আছে সেটা হচ্ছে কত, ρ2। তাহলে আমরা লিখতে পারি H1 ρ1G সমান হচ্ছে কত, H2 ρ2G। তাহলে সেক্ষেত্রে লেখা যায় H1 ρ1 সমান হচ্ছে কত, H2 ρ2। দিস এমপ্লাইজ H1 বাই H2 ইকুয়াল টু হচ্ছে কত, ρ2 বাই ρ1। দিস এমপ্লাইজ H ইজ প্রপোর্শনাল টু 1 বাই ρ। ক্লিয়ার? তাহলে উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্বটা কম হবে, এবং ঘনত্বটা যদি বৃদ্ধি পায় তাহলে উচ্চতাটা কম হবে। এটা হচ্ছে উচ্চতার সাথে ঘনত্বের সম্পর্ক। দেখো, এরপর হচ্ছে কি আমাদের খাড়াভাবে নিমজ্জিত কোনো তলের উপর পার্শ্বঘাত। আমরা যদি তলটা যদি কোনো একটা লেভেলে যদি থাকে, এইভাবে যদি থাকে, তাহলে প্রত্যেকটা বিন্দুর চাপটা আমরা নির্ণয় করতে পারব। আর তলটা যদি এইভাবে থাকে তাহলে এখানে গভীরতা, এখানে গভীরতা, এখানে গভীরতা, প্রত্যেকটা বিন্দুর গভীরতা আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা আমরা চাপ পাবো। তাহলে এই তলটার চাপটা আমরা কীভাবে হিসাব করব? দেখো, আমরা কী করছি, একটা পাত্র নিচ্ছি আমরা। এই পাত্রে একটা প্লেট একটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে ABCD একটা প্লেট। উপরতল থেকে এই যে গভীরতা সেটা মনে করছি H, এটা হচ্ছে H, এটা দৈর্ঘ্য হচ্ছে L, আর এই প্রস্থটা মনে করছি আমরা B। তাহলে AB তলের গভীরতা হচ্ছে H, আর CD তলের গভীরতা হচ্ছে কত, H প্লাস B। এটা আমরা কত পাবো, H প্লাস B এটা। তাহলে AB তলের চাপ P1 সমান কত লিখব, H ρg। আর সিডি তলে যেটা চাপ সেটা যদি আমরা P2 বলি তাহলে P2 সমান হচ্ছে H প্লাস B ইন্টু ρg। এটা হচ্ছে আমাদের AB তলে চাপ, আর এটা হচ্ছে কি আমাদের সিডি তলে চাপ। এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে কি, যখন আমরা পার্শ্ব চাপ প্রথম যদি আমরা নির্ণয় করি তাহলে পার্শ্ব চাপ সমান আমরা কি করব না, এই দুটোর আমরা গড় করব। তাহলে আমরা কি লিখব, পার্শ্ব চাপ এটা সমান হচ্ছে কত না, P1 প্লাস P2 বাই 2। তাহলে P1 সমান হচ্ছে কত, H ρg প্লাস H প্লাস B ρg বাই 2। তাহলে লেখা যায় H ρg প্লাস B ρg বাই 2, মানে কত পাচ্ছি, 2H ρg প্লাস B ρg বাই 2, মানে ρg যদি কমন নিই তাহলে কত হচ্ছে, H প্লাস B বাই 2। পার্শ্ব চাপ হয়ে গেল। যদি আমরা পার্শ্বঘাত যদি নির্ণয় করতে চাই তাহলে পার্শ্বঘাত সমান আমরা কি লিখব, যে চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে পার্শ্বঘাত সমান হচ্ছে পার্শ্ব চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে পার্শ্ব চাপ মানে হচ্ছে কত, ρg ইন্টু H প্লাস B বাই 2 ইন্টু ক্ষেত্রফল কত, প্লেটটার দৈর্ঘ্য L প্রস্থ B, তাহলে LB। এটা হচ্ছে আমাদের পার্শ্বঘাত। দেখো, পাস্কালের সূত্র হচ্ছে কোনটা না, কোনো আবদ্ধ তরলের কোনো বিন্দুতে যদি আমরা চাপ প্রয়োগ করি সেই চাপ চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়। পাস্কাল সূত্রে কি বললাম আমি, যে কোনো আবদ্ধ তরলের কোনো বিন্দুতে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপ চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়। এটা হচ্ছে পাস্কালের সূত্র। আমরা এই সূত্রটা কাজে লাগায় আমরা কি করি না, ঘাত বৃদ্ধির নীতিটা প্রতিষ্ঠা করি।
সেটা হচ্ছে কি ঘাত বৃদ্ধির নীতি। ঘাত বৃদ্ধির নীতি হচ্ছে কোনটা না, আমরা কম পরিমাণ বল প্রয়োগ করি এবং বেশি পরিমাণ বল আমরা ফেরত পাই। আমরা একটা ইউনল নিই, একটা যার একটি মুখ হচ্ছে সরু আর একটি হচ্ছে মোটা। একটি মুখ হচ্ছে সরু আর একটি মুখ হচ্ছে মোটা। এই সরু মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা আর মোটা মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে বিটা। সরু মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত আলফা আর মোটা মুখের ক্ষেত্রফল হচ্ছে কত বিটা। আমরা এটা তো তল পূর্ণ করে পরে এই দুই মুখের দুটো পিস্টন দিয়ে আবদ্ধ করা হয়েছে। দুই মুখের দুটো পিস্টন দিয়ে আবদ্ধ করা হয়েছে। আমরা যদি ছোট মুখের প্রান্তে এইখানে যদি আমরা W1 পরিমাণ যদি বল প্রয়োগ করি, W1 পরিমাণ যদি আমরা বল প্রয়োগ করি তাহলে উৎপন্ন চাপ আমরা কত পাবো W1 বাই আলফা। চাপ সমান আমরা কি জানি বল ইন্টু ক্ষেত্রফল, এই বল বাই ক্ষেত্রফল। তাহলে W1 বাই আলফা যদি আবদ্ধ তলে আমরা প্রয়োগ করি, পাস্কাল সূত্রে কি বলা হয়েছে না সেই চাপ চারদিকে সমানভাবে সঞ্চালিত হয়। তাহলে একই রকমভাবে এই যে বিটা ক্ষেত্রফল যেটা আছে এটা তো ঊর্ধ্বমুখী যেটা চাপ আমরা পাবো সেটা হচ্ছে W1 বাই আলফা। তাহলে ঊর্ধ্বমুখী ঘাত সেটা যদি আমরা W2 বলি তাহলে W2 সমান আমরা কি লিখবো না চাপ ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ W1 বাই আলফা ইন্টু বিটা। ঊর্ধ্বমুখী যেটা ঘাত সেটা চাপ ইন্টু ক্ষেত্রফল। এরপর দেখো যেহেতু বিটা গ্রেটার দেন আলফা তাহলে বলা যায় W2 গ্রেটার দেন W1। বিটা গ্রেটার দেন আলফা তাহলে W2 গ্রেটার দেন W1। তাহলে আমরা যে পরিমাণ ঘাত এখানে প্রযুক্ত হচ্ছে তার তুলনায় ঊর্ধ্বমুখী ঘাতটা আমরা বেশি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘাত বৃদ্ধির নীতি। তাহলে এইখান থেকে স্বাভাবিকভাবে একটা কোশ্চেন আসবে, তাহলে শক্তিটিকে আমাদের শক্তির সংরক্ষণ সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? বুঝতে পারছি আমি কি বলছি, যে এটার ক্ষেত্রে আমরা কম পরিমাণ ঘাত আমরা প্রয়োগ করছি কিন্তু বেশি পরিমাণ ঘাত আমরা ফেরত পাচ্ছি। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র এখানে মানছে কি মানছে না? তাহলে শক্তির সংরক্ষণ সূত্র যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে যে ছোট পিস্টন কর্তৃক কৃতকার্য এবং বড় পিস্টন কর্তৃক কৃতকার্য মানে তো শক্তি, সেই কৃতকার্য দুটো যদি আমরা সমান পাই তাহলে শক্তিটা সংরক্ষিত থাকছে, আর যদি শক্তি কৃতকার্য যদি সমান না পাই তাহলে শক্তিটা সংরক্ষিত থাকছে না। বুঝা গেছে? তাহলে আমরা মনে করছি এখানে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি, শক্তির সংরক্ষণ নীতি, এটা আমরা ব্যাখ্যা করব। হয়েছে? দেখো এইখানে যখনই আমরা W1 পরিমাণ বল আমরা নিচের দিকে প্রয়োগ করছি পিস্টনটা তো ওইখানে স্থির থাকবে না, কিছুটা নিচে এসছে, আর মনে করছি x দূরত্ব সেটা নিচে এসছে। এটা কি হচ্ছে? x দূরত্ব নিচে এসছে। তাহলে x দূরত্ব যদি নিচে আসে তাহলে কৃতকার্য কত W1 ইন্টু এক্স। আচ্ছা স্বাভাবিকভাবেই এই যে বিটা ক্ষেত্রফল বিশিষ্ট যে পিস্টনটা আছে সেটা কিছুটা উপর উঠে আসবে, এটা মনে করছি y দূরত্ব উপর উঠেছে। এটা যদি y দূরত্ব যদি উপর উঠে তাহলে বড় পিস্টন কর্তৃক কৃতকার্য কত পাবো W2 ইন্টু ওয়াই। W2 ইন্টু ওয়াই। এখানে কোন জিনিসটা সমান হবে না, যে আয়তনের তরল নিচে নামছে এখানেও ঠিক একই আয়তনের তরল উপর উঠবে। হয়ে গেছে? তাহলে কত আয়তন তরল নিচে নামিয়েছে সেটা হচ্ছে কত না আলফা এক্স, এটা সমান আমরা কত লিখব বিটা ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে লেখা যায় বিটা বাই আলফা সমান হচ্ছে কত, এটা হচ্ছে বিটা বাই আলফা সমান কত লিখব এক্স বাই ওয়াই। এটা বিটা বাই আলফা সমান হচ্ছে কত এক্স বাই ওয়াই। আমরা এইখান থেকে ক্যালকুলেশনটা করছি যে বড় পিস্টন কর্তৃক কৃতকার্য আর প্রমাণ করব কি ছোট পিস্টন কর্তৃক কৃতকার্যের সঙ্গে সমান। তাহলে লেখা যায় এখানে যে W2 ইন্টু ওয়াই। দেখেন W2 সমান কত পাওয়া গেছে না W1 ইন্টু বিটা বাই আলফা। তাহলে এটা লিখছি আমরা W1 ইন্টু বিটা বাই আলফা ইন্টু ওয়াই। এই যে W2 এই মানটা বসাইছে এখানে। বুঝা গেছে? তাহলে W1 ইন্টু বিটা বাই আলফা সমান কত এক্স বাই ওয়াই। তাহলে ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ক্যান্সেল হয়ে গেল, সমান হচ্ছে কত W1 ইন্টু এক্স। দেখো বড় পিস্টন কর্তৃক কৃতকার্য ছোট পিস্টন কর্তৃক কৃতকার্যের সঙ্গে সমান।
তাহলে এইখানে শক্তির সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয় না, তাহলে শক্তির সংরক্ষণ সূত্রের এটা হচ্ছে ব্যাখ্যা হয়ে গেছে। এটা হচ্ছে পাস্কালের সূত্রানুসারে ঘাত বৃদ্ধির নীতি, এবং ঘাত বৃদ্ধির নীতিতে শক্তিটা কিভাবে সংরক্ষিত থাকছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের দেখো হাইড্রোলিকটা কিভাবে কাজ করে না, ঘাত বৃদ্ধির নীতিতে এই হাইড্রোলিকটা একটা বাড়তি একটা লিভার একটা যুক্ত করে থাকে, আর অন্য কিছু না, হয়ে গেছে। লিভারটা কিভাবে কাজ করে দেখো, এই কীরকমভাবে একটা ইউনল একটা লিখছি, একটা যার একটি মুখ হচ্ছে সরু আর একটি মুখ হচ্ছে মোটা, এইভাবে এইখানে একটা পিস্টন দিয়ে আবদ্ধ করা আছে, এইখানে একটা পিস্টন দিয়ে আবদ্ধ করা আছে, এটা মাঝখানে কি আছে, তরল আছে একটা, এইখানে একটা দণ্ড নিয়েছি, আর এইখানে একটা লিভার একটা যোগ করা আছে, এটা হচ্ছে আমাদের হাতল। এই লিভারটা এখানে হচ্ছে আমাদের ফিক্সড, এটা সাইজের সাথে ঘুরবে। তাহলে আমরা যদি এইখানে এফ পরিমাণ যদি বল প্রয়োগ করি, এবং এইখানে এফ বলের জন্য এইখানে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে W1, আর তার জন্য এইখানে ঊর্ধ্বমুখী যেটা সেটা হচ্ছে W2। তাহলে এই যে বড় বাহু যেটা আছে, এই বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে Y, এবং ছোট বাহুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে X, এই অক্ষের সাপেক্ষে সেটা ঘুরছে। আমরা এখানে লিভারের নীতি অনুসারে আমরা কি জানি যে Fy সমান হচ্ছে কত না W1 ইন্টু এক্স, এফ ইন্টু ওয়াই সমান হচ্ছে কত W1 ইন্টু এক্স, এটা হচ্ছে লিভারের নীতি। তাহলে এইখান থেকে W1 সমান কত লিখব, এফ ইন্টু ওয়াই বাই এক্স, একটা পাওয়া গেল। এরপর ঘাত বৃদ্ধির নীতিতে কি পাওয়া গেছে, W2 সমান W1 ইন্টু বিটা বাই আলফা। এই W1 এর এই ভ্যালুটা যদি এইখানে পুট করি, তাহলে দিস এমপ্লাইজ W2 সমান এফ ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু বিটা বাই আলফা। এইটা হচ্ছে আমাদের হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে ঘাত বৃদ্ধির নীতি। দেখো এইখানে আগে ছিল শুধুমাত্র বিটা গ্রেটার দেন আলফা, বিটা গ্রেটার দেন আলফা, আবার কি পাচ্ছি আমরা যে ওয়াই গ্রেটার দেন এক্স, তাহলে এইখান থেকে W2 মাছ গ্রেটার দেন এফ, W2 মাছ গ্রেটার দেন এফ, এটা হচ্ছে হাইড্রোলিক নীতি, বুঝা গেছে। এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে। হাইড্রোলিক নামটা খুব সহজ, এখানে এখন খুব সাধারণ হয়ে গিয়েছে, যে কোনো জায়গায় তোমরা শুনতে পাবে যে ট্রাক্টরের ক্ষেত্রে, কোনো বড় গাড়ির ক্ষেত্রে, আমরা সব জায়গায় আমরা হাইড্রোলিক ব্যবহার করি, এমনকি হাইড্রোলিক ব্রেকও ব্যবহার করা হয়, বুঝা গেছে। ব্রেকের ক্ষেত্রে আমরা হাইড্রোলিক ব্যবহার করি। এটা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি। এই পর্যন্ত থাক, বাকি আরেকটু ছোট আর্কিমিডিস যে পার্টটা আছে সেটা পরে ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং লাইক যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের সাথে সাথে সেটা শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ।